নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 18 ডিসেম্বর মার্কেটের পক্ষে যতখানি ফ্ল্যাট থাকা ততখানি ফ্ল্যাট ছিল, উইথ আ নেগেটিভ বায়াস ট্রেড করছিল, সেটা বলা যেতে পারে। অধিকাংশ সেক্টরই হালকা নেগেটিভে বন্ধ হয়েছে, ব্যতিক্রম দুটো সেক্টর, একটা বিএসসি যদি মেটালস দেখেন সেটা হালকা পজিটিভে। একমাত্র যেটা একটা পজিটিভ মোমেন্টাম নিয়ে আজকে ট্রেড করেছে সেটা নিফটি আইটি, সেটা 1.2% ওপর লাস্ট ট্রেড করছিল, যার ডেটা পাওয়া গিয়েছে। এবং আমেরিকা ভারতবর্ষের বাণিজ্য চুক্তি নিয়ে তো আমরা বিগত কয়েকদিন ধরে বহু কথোপকথন শুনছি, বিশেষজ্ঞদের মতো আমরা শুনছি, বিভিন্ন আর্টিকেলস বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা খবর পাচ্ছি। কিন্তু বাস্তবে যেটা দাঁড়াচ্ছে সেইটা খুব একটা আশাপদ এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ যতই আমেরিকান অফিসিয়ালসরা তারা পজিটিভ একটা সেন্টিমেন্ট আনার চেষ্টা করুন না কেন, যতই তারা বলুন না কেন যে আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, অথবা ভারতের কাউন্টারপার্ট তারাও বলছেন যে আমরা আশা করছি যে ভারত আমেরিকার বাণিজ্যিক চুক্তি হওয়া সম্ভব। কিন্তু এর মাঝখানে যার কথাতে গোটা বিশ্ববাজারে একটা অনিশ্চয়তা চলছে বিগত 1 বছর ধরে, সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তার কথোপকথনের মধ্যে দিয়ে আমরা যেটুকু বুঝতে পারছি সব কিছু যে আশাপ্রদ সেটা কিন্তু নয়। তার কারণ তিনি সম্প্রতিকালে একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, কতটা সিরিয়াস আমরা কেউ জানি না, যে তিনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানে নাকি ভারতের প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন যে আমরা যেটা বলবো সেটাই হবে, আমরা যে ট্যারিফ ডিসাইড করব সেটাই চলবে। ভারতবর্ষকে তিনি কোনো ধরনের ট্যারিফের ক্ষেত্রে কোনো রকম ট্যারিফ শিথিল করবেন এমন কোনো কথা তিনি মানতে অস্বীকার করেছেন। এবং যে শব্দটি ব্যবহার করেছেন নিজে মুখে সেটা হচ্ছে টিট প্যাট ফর ট্যাট, অর্থাৎ হচ্ছে ভারতবর্ষ যে পরিমাণ তারা কর বসাবেন বা বসাচ্ছেন ঠিক সেই অনুযায়ী তারা কর আমেরিকা বসাতে থাকবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে ভারত আমেরিকার চুক্তি হোক ছাই না হোক, আপাতত যে 50% ট্যারিফ আমাদের মাথার উপর বসানো রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্প যে খুব একটা বসাতে তুলতে আগ্রহী এমনটি নয়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক ক্রমাগত মধুরতর হয়ে উঠেছে বা চলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটাও যে একটা স্ট্র্যাটেজি ভারতবর্ষকে চাপে রাখার ব্যাপারে, সেই ব্যাপারেও মানুষের মনে তিলার্ধ কিন্তু সন্দেহ নেই। এবার সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প একদিকে এক কথা বলছেন, অন্যদিকে তার প্রশাসন বা তার যারা রিপ্রেজেন্টেটিভস তারা অন্য ধরনের কথা বলছেন। তার ফলে মানুষের মনের মধ্যে কিন্তু ক্রমাগত বিভ্রান্তি তৈরি হচ্ছে। কখনো আশা জাগছে, যেটা আমরা দেখতে পাচ্ছি রিফ্লেক্টেড হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোর মাধ্যমে, যে যদি আমেরিকা ভারতবর্ষ বাণিজ্যিক চুক্তি হয়ে যাক, ডেফিনেটলি সেক্ষেত্রে আইটি সেক্টরের যে কোম্পানিজগুলো রয়েছে যারা আমেরিকাতে সার্ভিস প্রোভাইড করে তাদের পক্ষে অনেক সহজতর হয়ে যাবে ব্যবসা করা। অন্যদিকে ম্যানুফ্যাকচারিং যে ডেটা সেটা ডেফিনেটলি আমাদের চমকে দিয়েছে বটে। আমরা আমেরিকাতে আরও বেশি পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি নভেম্বর মাসে, সেটা ডেফিনেটলি একটা সদার্থক দিক। কিন্তু আরেকটা যেটা আমাদের প্রবলেম চলছিল যে এক সময় পরশুদিন 91 টাকার ওপর ডলার কিন্তু ট্রেড করেছে, অর্থাৎ ডলার ক্রমাগত শক্তিশালী হয়েছে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি হালকা সংশোধন এসে ডলার কিছুটা দুর্বল হয়েছে টাকার তুলনায়, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তার টাইমলি ইন্টারভেনশন। বিগতকাল আমি যখন আলোচনা করেছিলাম তখন আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে টাকা যে পড়ছে এবং আরবিআই যে ইন্টারভিন করছে না তার পেছনে কি কোনো কারণ থাকতে পারে, সে বিষয়ে আমার যেটা মনে হয়েছিল এবং সেটা আপনাদের সবাইকে বলেছি, যে যখন আরবিআই খেয়াল করে দেখবেন যে তারা ইন্টারভিন করছেন না, টাকার ক্ষেত্রে ফ্রি ফল অ্যালাউ করছেন, তখন হয়তো বা সেটা ট্যারিফ, যে অত্যাধিক ট্যারিফ আমাদের মাথার উপর চাপানো হয়েছে সেটাকে অফসেট করার জন্য হয়ে থাকলেও হতে পারে। এবং আজকে সকালে দেখলাম বিভিন্ন নিউজ মিডিয়াতে সেই একই খবর প্রচারিত হয়েছে, অর্থাৎ আমি কয়েকদিন আগে যেটা বলেছি সেই একই কথা বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা বিভিন্ন নিউজ পেপার্স বা বিভিন্ন বিশেষজ্ঞ সেই কথাটাই বলছেন। যাক, এবার চলে আসি হচ্ছে যে বিগতকাল রাতে আমেরিকার মার্কেটে দারুণ পতন এসেছে, সেটা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ারে প্রায় 1.2%,
ন্যাসড্যাক টেকনোলজি হেভি কোম্পানি 1.8% বেশি পতন, 400 প্রায় 20 পয়েন্টের কাছাকাছি পতন এসেছে ন্যাসড্যাকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ন্যাসড্যাক যেহেতু টেকনোলজি হেভি কোম্পানি এবং ন্যাসড্যাকের ওপর বেশ কিছু অন্যান্য অ্যাসেট ডিপেন্ড করে বা তাকে অনুকরণ করার চেষ্টা করে বা মিমিক করার চেষ্টা করে, তার মধ্যে ডেফিনেটলি একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। সেই ক্রিপ্টো মার্কেটেও কালকে কিন্তু একটা দারুণ পতন এসেছে বলা যেতে পারে। এইবার দেখা যাক যে এশীয় মার্কেটসগুলো আজকে সকালে কিরকম ট্রেড করেছে। এশীয় মার্কেটসগুলো প্রায় সবগুলোই নেগেটিভ ট্রেড করেছে। কসপিতে সবচেয়ে বেশি পতন এসেছে 1.55%, নিকেই 0.83% পতন। ডলার ইন্ডেক্স বিগত দুদিনের শক্তিশালী হয়ে উঠছে 98.54, সেটা ডলার ইন্ডেক্স উত্থান নিয়ে ট্রেড করছিল। এবার আজকের দিনে লাস্ট যেটা ট্রেড করছিল আমরা দেখছিলাম ইউএস রুপি যে রিলেশন, সেখানে 90 টাকা 25 পয়সা করে প্রতি ডলার ট্রেড করছিল। আজকে বিভিন্ন স্টকসগুলো যেগুলো খবর এসেছে তার মধ্যে টাটা মোটরস কনজিউমার ভেহিকেল, সেটা লাস্ট বন্ধ হয়েছে 3.64% উত্থান নিয়ে। এই ব্যাপারে বিভিন্ন যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকিং হাউসেস, তারা উচ্ছ্বসিত। তাদের ধারণা যে বিগত কয়েক বছর ধরে কনজিউমার ভেহিকেলস সেকশনে যে লেথার্জি আমরা দেখতে পেয়েছি, যে ল্যাক আমরা দেখতে পেয়েছি, সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে কনজিউমার ভেহিকেলস এই সেগমেন্টটা, এবং তার বেনিফিট টাটা মোটরস কনজিউমার ভেহিকেলস পেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আজকে 7% বেশি উত্থান। মিসো এই যে রিটেল কোম্পানিটা, এটা লিস্টিং পরের থেকেই শক্তি দেখাতে ক্রমাগত দেখিয়ে চলেছে বলা যেতে পারে। মিসো আজকের দিনে 8.89% উত্থান দেখিয়েছে এবং এটা একটি 1,00,000 কোটি টাকার কোম্পানি হয়ে উঠেছে। এটা কতটা প্রফিটেবল, এটা ভবিষ্যতে কত দ্রুত গ্রো করতে পারবে, এটাও হাজার হাজার কোটি টাকা প্রফিট করতে পারবে কিনা, সেটা তো হাজার কোটি টাকার প্রশ্ন। সেটা পরবর্তীকালে নেক্সট কোয়ার্টারের রেজাল্ট আমরা বুঝতে পারবো যে মিসো এক্স্যাক্টলি কিরকম তারা রেজাল্ট তারা মানে করার সম্ভাবনা রাখে। এবার দেখুন যে স্মল ক্যাপে দুর্বলতা অব্যাহত রয়েছে, কোনো রকম লুকোচুরির কোনো ব্যাপার নেই। স্মল ক্যাপে 0.28% আজও পতন এসছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা বিগত কাল অর্থাৎ 17 ডিসেম্বর পুনরায় 1,000 কোটি টাকার উপর তারা শেয়ার সেল করেছে। অর্থাৎ ডিসেম্বর মাসের 17 তারিখ অবধি যে কটা ট্রেডিং ডে ছিল, এমন একটা দিন যায়নি যেখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করে চলে যাননি। এবার একটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, যেটা আস্তে আস্তে সবাই বলা শুরু করেছেন, যে এই যে ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বলুন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বলুন, এটা প্রাথমিকভাবে একটা ঝটকা দিয়েছিল। মাঝখানে এফআইআইসরা সেটা মেনে নিয়ে, ক্যাপিটাল গেন মেনে নিয়ে তারা কাজকর্ম করা শুরু করেছিলেন, অর্থাৎ ভারতবর্ষে বিনিয়োগ করা শুরু করে দিয়েছিলেন। কিন্তু যত এই ডলার শক্তিশালী হয়ে উঠছে তত তাদের যেটাকে বলে 3 দিক থেকে তারা বিপদে পড়ছেন। এর আগেও বলেছি, তাদের ভারতবর্ষে ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হচ্ছে। 2 নম্বর, ডলারের দুর্বলতার ফলে তাদের প্রফিটের অংশ, প্রফিট মার্জিন কমে যাচ্ছে। 3 নম্বর, তাদের নিজেদের দেশেও কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হয়েছে, অর্থাৎ 3 দিক থেকে তাদের প্রফিট কমছে। সুতরাং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা এই মুহূর্তে ভারতবর্ষের এই পলিসির ফলে তারা খুব একটা ভারতবর্ষমুখী হয়ে ওঠার উৎসাহ দেখাচ্ছেন না। যারা বলছেন যে বিভিন্ন বড় বড় কোম্পানিজ, সেটা গুগল হতে পারে, মেটা হতে পারে, যাই হোক না কেন, মাইক্রোসফট হতে পারে, তারা ভারতবর্ষে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা যেরকম সত্যি মনে রাখতে হবে, তারা কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স না, তারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা ভারতবর্ষে বিনিয়োগ করে থাকেন। তারা 1-2-3 বছরের জন্য বিনিয়োগ করেন না, তারা যুগের পর যুগ বিনিয়োগ করে থাকতে পছন্দ করেন। সুতরাং সেটা একটি সম্পূর্ণ আলাদা দিক। কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ভারতবর্ষেও ছেড়ে যাওয়া মানে আমাদের ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠা এবং আমাদের টাকা ক্রমাগত দুর্বল হয়ে ওঠা। এছাড়া যারা ক্রমাগত বা অনেকটা ডেসপারেট হয়ে ডলার ক্রমাগত কিনে চলেছেন, তারা কিন্তু আমাদের ইম্পোর্টার্সরা বুঝতে পেরেছেন যেভাবে এই বছরে প্রায় 6% কাছাকাছি এই মানে আমাদের রুপি ডেপ্রিসিয়েশন হয়েছে, তার ফলে তাদের প্রফিটেবিলিটির ওপর যে মারাত্মকভাবে চাপ পড়বে সেটা তারা বুঝতে পেরেছেন। এবং যেহেতু তারা ইম্পোর্ট করছেন, সুতরাং ডলার শক্তিশালী হলে তাদের এ থেকে পকেট থেকে অনেক বেশি টাকা চলে যাবে বিদেশি দেশগুলোকে দিতে বা বিদেশি কোম্পানিগুলোকে দিতে, যাদের কাছ থেকে তারা প্রোডাক্টসগুলো নিয়ে আসছেন।
তার ফলে তাদের ডেসপারেশন রয়েছে টাকা কেনার এই ডলার কেনার ব্যাপারে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো তাদের প্রতিনিয়ত ডলারের প্রয়োজন হচ্ছে, কারণ আমাদের 80% জ্বালানি তেল বিদেশ থেকে নিয়ে আসতে হয়। এতএব যত বেশি ডলার শক্তিশালী হবে তত কিন্তু এই অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো তাদের অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হবে, তাদের অতিরিক্ত ডলারের চাহিদা তৈরি হবে। এই সামনের কেন্দ্রীয় বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি তিনি এই ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্বন্ধে নতুন কোনো চিন্তা ভাবনা করবেন কিনা, এফআইআইসদের ভারতবর্ষে আটকে রাখার জন্য কোনো তাদের লিউক্রেটিভ অফার দেবেন কিনা, সেইটা তো এখন সেই দিকেই হয়তো বিশেষজ্ঞরা তাকিয়ে থাকবেন বা ইনভেস্টার্সরা তাকিয়ে থাকবেন। ডিসেম্বর মাসটা যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে যেটা ইয়ার ওয়াইজ যদি দেখেন, ক্রিসমাসের সময়, বড়দিনের সময় ইউজুয়ালি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা যে দেশেই তারা বিনিয়োগ করুন না কেন তারা বেশ খানিকটা বিক্রি বাটা করেন, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের দেশে উৎসব পালন করার সময় তারা এই বিভিন্ন দেশগুলো ইমার্জিং মার্কেটসগুলো থেকে তারা টাকা তুলে নিয়ে যান। এছাড়া এফআইআই তো যে প্রবলেমে পড়েছে সেটা তো বিগতকাল আলোচনা করেছি, আজকে কিছুটা আলোচনা করে দিলাম। এবার এফআইআইদের নতুনভাবে ভারতবর্ষে কিভাবে নিয়ে আসা সম্ভব সেটা ভারত সরকার হয়তো তাদের নতুন পলিসি অনুযায়ী বা যদি নতুন কোনো পলিসি তারা ডিসাইড করেন সেই অনুযায়ী এফআইআইসরা দেখবে যে তারা ভারতবর্ষে আর তারা যদি সত্যি সত্যি ফিরে আসে বা একটা সময় তো ডেফিনেটলি আসবে যখন আমাদের স্টকসগুলো ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করবে। এফআইআইসদের ভারতবর্ষে ফিরে আসার একটাই উপায়, যদি আমাদের স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ কোম্পানিজগুলো সেইগুলো ফেয়ার ভ্যালুয়েশনে চলে আসে বা ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করতে থাকে। আপাতত স্মল ক্যাপ, মিড ক্যাপ বেশ কিছু কোম্পানিজ তারা এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে রয়েছে, কিন্তু যেটা লার্জ ক্যাপগুলো সেই অনুযায়ী র্যালি করেনি যেটা স্মল ক্যাপ বা মিড ক্যাপ করেছিল। তার ফলে বিশেষজ্ঞদের মতে একটা কিন্তু এই সেক্টর রোটেশন হচ্ছে, যারা স্মল ক্যাপ মিড ক্যাপে বিনিয়োগ করেছিলেন তারা আস্তে আস্তে লার্জ ক্যাপে তারা চলে যাবার চেষ্টা করছেন, কারণ লার্জ ক্যাপ অনেক বেশি রেজিলিয়েন্স দেয়। লার্জ ক্যাপ হয়তো মাত্রাতিরিক্ত উত্থান দেখা না বটে, কিন্তু মাত্রাতিরিক্ত পতনের ব্যাপারেও তাদের অনীহা রয়েছে, এইটুকুনি বলা যেতে পারে। এবার গোল্ড, সোনার দাম, রূপোর দাম নতুন করে কি বলবো। গোল্ড স্পট প্রাইসেস 1,40,641 টাকা 10 গ্রাম, আজকের 0.41% আজকের হালকা পতন নিয়ে ট্রেড করছিল। সিলভার স্পট প্রাইসেস, সিলভারে কোনো রকম দয়া মায়া নেই, 2,11,000 টাকায় উঠে গেছে সিলভারের স্পট প্রাইস, গতকালের তুলনায় প্রায় 3,000 টাকা বেশি দামে কিন্তু ট্রেড করছে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। 52 উইকস হাই কয়েকটা বলে দিই, খেয়াল করে দেখুন অধিকাংশ স্টক যেগুলো 52 উইকস হাই ছুঁয়েছে সেগুলো কিন্তু মেটাল স্টকস। এর মধ্যে হিন্দুস্তান জিঙ্ক সেটা আজকে 52 উইকস হাই 2.59% উত্থান নিয়ে লাস্ট ট্রেড করছিল। বেদান্ত 1.64% উত্থান। বেদান্ত যে 5টা ভাগে ভাগ হবে সেটা তারা অনুমতি পেয়ে গেছে, তার ফলে সেই স্টকটাতে আমরা একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখলাম। অশোক লেল্যান্ড 3.27% উত্থান। নিফটি আইটি তো অলরেডি বলেছি। বিএসসি মেটালস হালকা 0.17% আজকের উত্থান দেখেছে। যাই হোক, ওই একটা কথাই যেরকম বলেছি বারবার বলবো যে শেয়ার বাজার কখনো সমান্তরাল চলে না বা একদম উত্থান হতেই চলেছে এরকমও হয় না। উত্থান আসবে, পতন আসবে, শর্ট টার্মে সবসময় শেয়ার বাজার ভোলাটাইল থাকবে এবং তার জন্য আমাদের যেটা করতে হবে ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ স্টকসগুলোতে কারেকশন যত আসবে, যত ভালো কোম্পানি ফেয়ার ভ্যালুতে ট্রেড করবে তত কিন্তু বিনিয়োগকারীদের পক্ষে অনেক বেশি সুবিধা যে বিভিন্ন স্টকসগুলোতে ফেয়ার ভ্যালুতে ইনভেস্ট করলে তাদের সম্পদ বৃদ্ধি করার চান্সেসটা অনেক বেশি হয়ে ওঠে। এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার তো দিলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল সিদ্ধান্ত কিন্তু মানে ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই, রিকমেন্ডেশন নেই, সাজেশন নেই, এইটুকুনি আগে বলে দিলাম।
কেবলমাত্র ইলাস্ট্রেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোড আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে, প্লিজ নিজের গ্রুপে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এটা বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।